কেন এটা জানতে পেরেছো? শিগগিরই খুলে দাও। আমার সঙ্গে কিন্তু কোনো চ্যালেঞ্জ নেই। আমার কাছে কিন্তু বন্দুক আছে। ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। বাংলা ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম ডাক বাংলো। রচনায় হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠে জয়দীপ মন্ডল, চরিত্রে অভিনয় বিপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে ডাক বাংলো। পশ্চিমের ছোট শহর বিশুদ্ধ জলবায়ুর জন্য বিখ্যাত। কিছুদিন এখানে ডেরা পেতেছি। শহরের চারিপাশে নদী, পাহাড়, প্রান্তর ও অরণ্য প্রভৃতি কিছুর কোনো অভাব নেই। একদিকে শহরের সুখ সুবিধা, আরেকদিকে প্রাকৃতিক সৌন্দর্য। কাজেই জায়গাটি হয়ে উঠেছিল বেশ লোভনীয়। পশ্চিম দিকে প্রান্তর, তার উপর দিয়ে মাইলখানেক গেলেই পাওয়া যায় দূরবিস্তারী অরণ্য। এর মুখে শোনা গেল যে বনের ভিতরে মাইল ২ অগ্রসর হলে একটি বড় জলাশয়ের ধারে গিয়ে পড়া যায়। সেখানে নাকি জলক্রীড়া করতে আসে বালিহাঁস, আরো কোনো কোনো জাতের রসনারোচক পাখি। বালিহাঁসের মাংসে ভেন্ডালু বানালে বড়ই নাকি সুস্বাদু হয়। একই শীতকাল, তারপরে বনে আছে গাছের ছায়া। সুতরাং রোদের তাপে বিশেষ কষ্ট হবে না বুঝে একদিন দুপুর বেলাতেই পাখি মারা বন্দুক নিয়ে বেরিয়ে পড়ল। এখানকার বাসিন্দাদের মাইল সম্পর্কে ধারণা হচ্ছে বিদেশিদের পক্ষে বিপজ্জনক। জলাশয়ের দূরত্ব শুনেছিল মাত্র ২ মাইল, কিন্তু অন্তত ৬ মাইল পথ পার হয়ে তবেই জলাশয়ের নাগাল পাওয়া গেল। কেবল জলাশয় নয়, প্রথম দৃষ্টিতেই এক ঝাঁক বুনো হাঁসও দেখতে পেলাম এবং তাক করে বন্দুকও ছুঁড়লাম, কিন্তু তারা অনায়াসেই ঝড়রা বৃষ্টিকে এড়িয়ে আকাশে বন্দুকের সীমানার বাইরে গিয়ে চক্র হয়ে উঠতে লাগলো। আমি বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। হাঁসের একটা পালকও সংগ্রহ করতে পারলাম। আমি নাছোড়বান্দা শিকারী, রাতে ভ্যান্ডালু খাওয়ার জন্য বদ্ধপরিকর। সুতরাং বহুক্ষণ ধরে চললো বুনো হাঁসের পেছনে ছোটাছুটি, কিন্তু না, আজ ঘুম থেকে উঠে অজান্তে নিশ্চয়ই কারোর অপয়া মুখ দেখে ফেলেছি। তাই শেষ পর্যন্ত একটা হাঁসও আমার ভেন্ডালুর উপকরণে পরিণত হতে রাজি না। এখন বিকেল, সূর্য হেরেছে পশ্চিমে। অরণ্যের বেলা শেষের অন্ধকার খুব তাড়াতাড়ি নামে। এই বেলা বাড়িমুখো না হলে বিপদের সম্ভাবনা প্রবল। চটপট পা চালিয়ে দিল, কিন্তু আধ ঘন্টা ঘোরাঘুরি পরে আবিষ্কার করলো একটি প্রাণ জল করা প্রাঞ্জল সুর। আমি পথ হারিয়েছি। অচেনা গভীর বনে সন্ধ্যার মুখে পথ হারানো যে কি ভয়ঙ্কর ব্যাপার, ভুক্তভোগী ছাড়া আর কেউ তা বুঝতে পারবেন না। অন্ধকার হওয়ার আগেই এক জায়গায় এক জোড়া ভাল্লুকের দেখা পেয়ে আসন্ন বিপদের গুরুত্বটা আরো ভালো করে হৃদয়ঙ্গম করতে পারলো। ভাল্লুকের ওপরওয়ালা হতে পারে, বনে এরকম বদমেজাজি জানোয়ারও যে আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার সম্বল তো কেবলমাত্র একটা পাখি মারা বন্দুক। ব্যস্ত হয়ে বহুক্ষণ ধরে দিকে দিকে ছোটাছুটি করার পর অবশেষে মনে পড়ল, আমি এসেছি যখন পূর্ব দিক থেকে, তখন পূর্ব দিক ছাড়া আর কোনো দিকেই আমার যাওয়া উচিত নয়। পূর্ব দিকে মাইল খানেক পদচারণা করার পর শহরের সন্ধান পেলুম না বটে, কিন্তু একটা রাস্তায় গিয়ে দাঁড়ালো। সেখানে ধুলোর ওপরে গাড়ির চাকার দাগ দেখে বোঝা গেল এই পথে যানবাহনের চলাচল আছে। তার মানে লোকালয়ের দেখা পাওয়া যেতে পারে অনতি দূরেই। আর একটুখানি এগোবার পরেই পথের ধারে চোখে পড়লো একটা ছোট্ট একতলা বাড়ি। বাড়ির গড়ন দেখেই বুঝতে দেরি লাগলো না যে সেটা হচ্ছে একটি ডাক বাংলো। বন্য নির্জনতার মধ্যে অনন্ত মাথা গোজাবার একটা আস্তানা পেয়ে আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। পশ্চিমের আকাশ রক্তগঙ্গা বইয়ে সূর্য তখন পাটে বসেছে। পাখিরা ঝাঁকে ঝাঁকে বাসামুখ হয়েছে। এরই মধ্যে দূরে দেখা যাচ্ছে কুয়াশার এক
পাতলা পর্দা আর বনের নিচের দিকটা রুমেই যেন ছায়ায় অস্পষ্ট হয়ে উঠেছে। কোথাও জনমানবের কোনো সাড়া নেই। কিন্তু সন্ধ্যার অন্ধকার জমজমাট হওয়ার আগেই ডাক বাংলোর কাছে এসে নিজেকে বেশ ভাগ্যবান বলে মনে করলাম। তখন অবসন্ন পা আর চলতে চাইছিল না। ক্ষুধায় তৃষ্ণায় শরীর কাতর, কাপড় চোপড় কাঁটা জঙ্গলে ছিন্ন ভিন্ন, দেহের নানা জায়গায় ক্ষতবিক্ষত এবং পিঠের বন্দুকটাকে মনে হচ্ছিল 3 গুণ বেশি ভারী। তাই আপাতত বাংলোয় আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এক পা করে বাংলোর দিকে এগোতে থাকলো। দেখলুম বারান্দার রেলিং ধরে স্থিরভাবে দাঁড়িয়ে আছে খানসামার উর্দি পরা একটা মূর্তি, নিশ্চয়ই বাংলোর জিম্মাদার। আরো কাছে এসে মূর্তিটাকে ভালো করে দেখবার সুযোগ পেল। লোকটা তাল বুড়ো, বয়স ঠিক মতো ধরবার উপায় নেই। 80ও হতে পারে, 90ও হওয়া কোনো অসম্ভব কিছু নয়। মুখের উপরে চামড়ায় ভাঁজের পর ভাঁজ, গলার কাছে মাংস ঝলঝল করছে, আর গায়ের ত্বক চুপসে কুকড়ে গিয়েছে। দেহখানা ছিল পরানো ধেনুকের মতো বাঁকা, হেঁট হয়ে নিজের মনে সে যেন বিড়বিড় করে কি বকছিল। আমি কাছে গিয়ে দাঁড়িয়ে শুনলাম, ও হে বাবু, তুমি কি এখানকার খানসামা? সে কোনো জবাব দিল না। 2 হাতে বারান্দায় ভর দিয়ে নিজের বাঁকা দেহখানা সোজা করে তুলে আমার মুখের ওপর দৃষ্টিপাত করল। আমি চমকে উঠলাম। কোনো থরথরে বুড়োর চোখেই আমি এমন তেজ আর তীব্র দৃষ্টি দেখিনি। নিরুপায় হয়ে আমি বললাম, আজ কিন্তু আমি এই বাংলোতেই থাকবো, তুমি সব ব্যবস্থা করে দাও। তবু সে কোনো জবাব দিল না। তার হাতে একগাছা লাঠি ছিল। সেই লাঠিটা মাটির উপরে সশব্দে ঠকঠকিয়ে সে ঠুক ঠুক করে বাংলোর ভেতর চলে গেল। আর আমিও চললাম তার পিছু পিছু। তারপর সে ঠকাং করে একটা ঘরের শিকল খুলে দিয়ে বিনা বাক্য ব্যয়ে সরে পড়ল চোখের আড়ালে। ভাবলুম লোকটা বোবা নাকি। আরো একটা ব্যাপার লক্ষ্য করলুম, লোকটার জামা কাপড় ভিজে সপ সপ করছে। এখানকার এই পাহাড়ের শীতের শেষ বেলায় বুড়ো কি স্নান করেছে? কিন্তু উর্দি পরে কেউ কখনো কি স্নান করে? তবে কি দৈব গতিতে বুড়োর উর্দি ভিজে গিয়েছে? সেই জন্যই দারুণ শীতে সে কথা কইতে পারছিল না। তার হাব ভাবে শীত কাতরতার কোনো লক্ষণই দেখলাম না। গোটা ব্যাপারটা খুব আশ্চর্যজনক লাগলো। একটা ঘরের ভিতর গিয়ে দাঁড়ালো। সে ঘর ব্যবহারের অযোগ্য। অন্তত মাসাধিককালের সঞ্চিত ধুলো ঘরের আসবাবপত্র মেঝের উপরে পুরু হয়ে জমে আছে। জানি এইসব বন্য ডাকবাংলায় অতিথিদের জনতা ভেঙে পড়ে না, কিন্তু সরকার মাইনে দিয়ে খানসামা বসেছে কেন? আমি ক্রুদ্ধ স্বরে ডাক দিলাম, 5-7 বার ডাকাডাকির পরেও কোনো জবাব পাওয়া গেল না। আমার সব বন্দোবস্ত করার জন্য বুড়ো নিশ্চয়ই বাইরে বেরিয়ে পড়েছে। কিন্তু মনে হলো কোথায় কে যেন মাটির ওপরে লাঠি ঠকঠকিয়ে বেরিয়ে বেড়াচ্ছে। হয়তো বাংলোর ভেতরে আর কোন যষ্টিধারী লোকও আছে, কিংবা খানসামাটা কেবল বোবা নয়, কানেও শোনে না। আমি লাচার অবস্থায় পশ্চিমের জানলাটা খুলে দিলাম। আলোক সম্রাট সূর্যদেব অবসর গ্রহণ করেছেন বটে, কিন্তু বনবাসী জীবদের কাছে জ্যোৎস্নার আশীর্বাদ বর্ষণ করার জন্য প্রতিপদে চান আর একটু পরেই আত্মপ্রকাশ করবেন। দিনের পাখিরা বাসায় ফিরে গিয়েছে। ছায়ামলিন আকাশের গায়ে একে একে দেখা দিতে শুরু করেছে পেঁচা এবং বাদুড়। খানিক তফাতে আবছায়ার ভিতর দিয়ে জঙ্গলের আরো ঘন অন্ধকারের মধ্যে গা ঢাকা দিলে বোধহয় একদল হায়নাই হবে এরা। বনস্পতিদের আর্তনাদের মতো মর্মধ্বনি ছাড়া আর কোনো শব্দ নেই। এ যেন অমানুষের দেশ। বাংলোর হাতার ভিতরেই রয়েছে একটা ইঁদারা। জলাভাবে গলা তখন শুকিয়ে কাঠ হয়েছিল। ইঁদারা দেখেই তৃষ্ণা যেন দ্বিগুণ হয়ে উঠল। অনুপস্থিত খানসামার মুখাপেক্ষা না করেই নিজের ঘর থেকে বেরিয়ে সাগ্রহে ছুটে গেলুম সেই ইঁদারার কাছে। ইঁদারার পাশেই ছিল দড়ি বালতি বাঁধা। বালতিটা তুলে নিয়ে
ইদারার গহ্বরে দৃষ্টিপাত করলো এবং সঙ্গে সঙ্গে দারুণ আতঙ্কে বিদ্যুৎ স্তম্ভিতের মতো দাঁড়িয়ে পড়ল। কোথাও কেউ নেই, নিজের দেহের কোনো জায়গাতেই কারোর স্পর্শ অনুভব করলাম না, কিন্তু চুম্বক যেমন অদৃশ্য আকর্ষণী লোহাকে টেনে নেয়, ঠিক সেইভাবে কোনো অদৃশ্য শক্তি যেন আমাকে ইদারার ভিতরে সজোরে টেনে নেওয়ার চেষ্টা করলো। হতভম্বের মতো চারিদিকে ফিরে ফিরে তাকালাম, না, সামনে পেছনে বাঁয়ে ডাইনি কেউ কোথাও নেই। তবে কি আমার মনের ভ্রম? আবার ইদারার ভিতরে উঁকি মারল এবং আবার সেই অসম্ভব ভয়াবহ আকর্ষণ। এবারে রীতিমতো জোর করে সেই অদৃশ্য শক্তির আকর্ষণ থেকে নিজেকে ছিনিয়ে আনতে হলো। সারাদিন রোদে রোদে ঘুরে আমার কি মাথা বিগড়ে গেছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? আর ইদারার কাছে দাঁড়াতে ভরসা হলো না। তৃষ্ণার কথা ভুলে দ্রুত পদে সোজা বাংলোর ভিতর ফিরে এলো। মনের ভুলে কে পাতালে প্রবেশ করতে চায়? বাহিরটা ঝাপসা হয়ে গেছে, ঘরের ভেতরে ঘন হয়ে উঠেছে অন্ধকার। কি মুশকিল, এখনো এই বুড়োর কোনো দেখা নেই। আর যে আলো না জ্বালালে চলে না। আচমকা বাহির থেকে একটা কুকুর তার সাথে চিৎকার করে উঠল। সে যে কি মর্মস্তুদ, অথচ বিভৎস চিৎকার, ভাষায় তা বুঝে প্রকাশ করা যাবে না। জানলার কাছে গিয়ে দেখি এক ইদারার উঁচু পাড়ের উপরে একটা কুকুরের অস্পষ্ট মূর্তি। আকাশের দিকে মুখ তুলে সে এমন একটা আর্তনাদ করছিল, চারিদিকটা যেন কেঁপে কেঁপে উঠছিল। সেই বিশ্রী ক্রন্দনের অপার্থিবতায় আমার বুকটা কি একটা অমঙ্গলের আশায় ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। এমন সময় দড়াম করে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে ঘরের দরজা ধরে অনেক টানাটানি করলো, কিন্তু কিছুতেই খুলতে পারলাম না। মহাক্রুদ্ধ হয়ে আমি চিৎকার করলাম, কে দরজা বন্ধ করেছো? শিগগিরই খুলে দাও, আমার সঙ্গে কিন্তু কোনো চাঙা দিবে না, আমার কাছে কিন্তু বন্দুক আছে। কিন্তু দরজা খুলল না। আচম্বিতেই ঘরের ভিতরে যেন তুষার বৃষ্টি শুরু হলো। হাড়ে হাড়ে জাগলো কাঁপুনি। এসব কি? আজ কি এখানে সম্ভব অসম্ভবের ব্যবধান ঘুচে গিয়েছে? এইবার আমি ভয় পেলাম। আর ভয় যে পেলুম তা অস্বীকার করতে পারবো না। ঘর তখন অন্ধকার, একটুখানি আলোর আভাস ছিল কেবল ওই জানলার কাছে। শিউরোতে শিউরোতে পায়ে পায়ে জানলার দিকে এগিয়ে গেল। বাইরের কুকুরটা তখনও পরিত্রাহী চিৎকার করছে। সহসা ঘরের এক কোণ থেকে ক্ষণক্ষণে গলায় কে যেন খিল খিল করে হেসে উঠল এবং তারপরেই শুনলাম মাটির ওপরে লাঠি ঠকঠকি কে যেন এগিয়ে আসছে আমার এই দিকে। ভাগ্যে বাংলোর জানলাটা ছিল গড়াধীন। মারলুম আমি বাইরে লাফ। সঙ্গে সঙ্গে ইদারার পাড়ের ওপর থেকে কুকুরের ঝাপসা মূর্তিটা নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে আমার দিকে আসতে থাকলো। তার দুই চক্ষু জ্বলছে যেন দুটো আগুনের গুলি, আর তার কণ্ঠে যাচ্ছে তেমনি ক্ষুধার্ত আর্ত চিৎকার। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে বন পথের ওপর দিয়ে আমি প্রাণপণে ছুটতে লাগলো। পরে শহরের এক পশ্চিমা বিশেষজ্ঞের মুখে শোনা গেল যে মাস কয়েক আগে ওই ডাক বাংলোর খানসামা দৈব দুর্বিপাকে ইদারার জলে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার প্রভুভক্ত কুকুরটাও জলে ঝাঁপ দেয়। তাদের কেউ বাঁচেনি। সেই থেকে ওই ডাক বাংলোর বদনাম হয়েছে। ওখানে ভয়ে আর কেউ বাস করে না। কিন্তু এসব হচ্ছে বাজে কথা। আমার বিশ্বাস ডাক বাংলোর খানসামাটা উন্মাদগ্রস্ত এবং ইদারার অদৃশ্য আকর্ষণ, ঘরের ভিতরে তুষার বৃষ্টি ও কুকুরের চোখের আগুন, এই সবই হচ্ছে আমার ক্ষুধার্ত, তৃষ্ণাকাতর এবং রৌদ্র ও পথভ্রমে শ্রান্ত দেহের জন্য মনোবিকারের প্রতিক্রিয়া মাত্র। তবে আমার ধারণাটা সত্য কিনা তা পরীক্ষা করার জন্য দ্বিতীয়বার সেই বাংলোর দিকে পা বাড়ানো হয়নি আর। ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।